Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar, and I have cleared my NEET 2022 with All India rank 594 and a score of 685. তো আমরা চ্যাপ্টার নাম্বার 8 যারা কোষ জীবনের গঠনগত এবং কার্যগত একক, তাই তো সেটা শুরু করেছি এবং অলরেডি আমরা এখানে কি কি পড়ে ফেলেছি সেগুলো হচ্ছে কোষ কি বা কোষের ডেফিনেশন, কোষের সংজ্ঞাটা আমরা বুঝেছি প্রথমে। তারপর আমরা জেনেছি কোষ তত্ত্ব সম্বন্ধে, যেটা সোয়ান এবং স্লেডেনের দেওয়া, মডিফাই করেছিলেন রুডolf শাহ। এবং তারপর আমরা সেলের একটা ওভারভিউ যেখানে আমরা প্রোক্যারিওট এবং ইউক্যারিওট কোষ সম্বন্ধে জানতে পেরেছি। প্রোক্যারিওট কোষের ডিটেলে ডিসকাশন করেছিলাম, ইউক্যারিওট কোষ আমরা শুরু করেছি এবং অলরেডি আমরা অন্তঃপর্দাতন্ত্র, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম সম্পর্কে জেনে ফেলেছি। তো এবার ছোট মোটো কিছু পার্ট রয়েছে, যেমন আমি বলেছিলাম যে কিছু এরকম ইউক্যারিওট সেলের মধ্যে, ইউক্যারিওটিক কোষের মধ্যে আরেকটা স্পেশাল টাইপের ফিচার দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে থাকে, এদের মধ্যে যেমন প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট। এবার দেখো সাইটোস্কেলিটন নামে কিছু গঠন থাকে। সাইটোস্কেলিটন কথাটা যদি মানেটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, তো এর মানেটা হচ্ছে সাইটোপ্লাজমের স্কেলিটন, কঙ্কাল। তাহলে এটা কি যে সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজম কি বলছিলাম, সাইটোপ্লাজম হচ্ছে কোষের আহ কোষ পর্দার ভিতরে যে অংশটা, অর্ধ তরল যে অংশটা, যেখানে আমাদের বেশিরভাগ কোষের বিক্রিয়াগুলি হয়ে থাকে, তাই তো। এবার তার মধ্যে কিছু জালক আকারে অনেক ফিলামেন্টের মতো প্রোটিন দিয়ে গঠিত কিছু স্ট্রাকচার থাকে। যেমন এই স্ট্রাকচার কি হতে পারে, এইটার মাইক্রোটিবিউল, সাইটোস্কেলিটন তিন টাইপের হতে পারে। মাইক্রোটিবিউল, টিবিউল মানে টিউব, নলাকার হবে। কিছু হচ্ছে ফিলামেন্ট, আর কিছু ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবার টিবিউল মানে এগুলো কিরকম হবে, টিউবের মতো। ওকে। আর কিছু থাকবে যেগুলো ফিলামেন্ট অর্থাৎ জারক টাইপের হবে। আবার কিছু হবে যাদের ডায়ামিটারটা এদের দুজনের থেকে মধ্যবর্তী হবে, তা সেটা বলছি ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী ফিলামেন্ট। ওকে। এবার এরা কি করে, এরা পুরো সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো একটা জালকের মধ্যে সৃষ্টি করে। তুমি সাইটোপ্লাজম দেখো, সাইটোপ্লাজমের মধ্যে এরকম 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 জালক টাইপের। এবার এর মাধ্যমে কেন, এগুলো কেন জরুরি, যে এগুলোর মাধ্যমে এরা বিভিন্ন অঙ্গাণুগুলিকে যেমন কিছু জায়গাতে ফিক্স করে রাখে, তেমনি যেমন সাপোর্টে সাহায্য করছে, তাই তো, দৃঢ়তা যেমন প্রদান করে, তেমনি তার সঙ্গে কোষের চলন প্রক্রিয়া বা কোষের যে আকৃতিটাকে বজায় রাখা, কোষের আকৃতি বজায় রাখা, এই সমস্ত কাজগুলি সমস্ত কিছু কিন্তু সাইটোস্কেলিটন বা যেটাকে বলছি সাইটোপ্লাজমীয় কঙ্কালগুলি করে। ঠিক আছে। এবার সিলিয়া এবং ফ্লাজেলা, ফ্লাজেলা কথাটা এসেছিল আমাদের যখন আমরা প্রোক্যারিওট কোষ পড়েছিলাম। প্রোক্যারিওট কোষে আমরা দেখেছিলাম যে ওদের চলনের মাধ্যম হিসেবে ওদের কাছে ফ্লাজেলা থাকতে পারে, বা কিছু কিছুদের কাছে পিলি এবং ফিমব্রিও থাকে। ওকে। কিন্তু সিলিয়া এবং ফ্লাজেলার মধ্যে কি পার্থক্য, যে সিলিয়া বা যেটাকে এক বচনে সিলিয়াম বলে, এবং ফ্লাজেলা বা ফ্লাজেলাম, এরা হচ্ছে কোষ পর্দা থেকে বেরোনো, কোষ পর্দা থেকে উদ্গত কিছু চুলের মতো প্রবৃদ্ধি। ক্লিয়ার? চুলের মতো, হেয়ার লাইক। এবার সিলিয়া গুলো হচ্ছে অনেকটা কিসের মতো কাজ করে, তোমরা যদি নৌকা কখনো দেখেছো, নৌকার মধ্যে বৈঠা থাকে, সবগুলো বৈঠা থাকবে, একদিকে মারে, একদিকে চালায়, তাহলে নৌকাটা আগের দিকে যায়, এদিকে এরকম করে অ্যাপ্লাই করে আগের দিকে যায়। তো সেরকম সিলিয়াও এরকম বৈঠার মতো কাজ করে, বৈঠার মতো কাজ করে, এবং মুভমেন্টে সাহায্য করে সেলকে। সেল এবার হয়তো কোষকে, কোষের চলনে সাহায্য করবে, অথবা কোষের আশেপাশে যে সমস্ত সারাউন্ডিং মিডিয়াম রয়েছে, সারাউন্ডিং যে ফ্লুইড রয়েছে, বাষ্পস্থ যে তরলগুলো রয়েছে, তাদের সঞ্চালনে সাহায্য করছে। তো ওর লাইক এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। আর অন্যদিকে যদি ফ্লাজেলা দেখি, ফ্লাজেলা সাধারণত আকারে একটু বড় প্রকৃতির হয়, কম্পারেটিভলি লঙ্গার, একটু লম্বা, এবং এরাও হচ্ছে কোষের চলনের জন্য দায়ী। ঠিক আছে। প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ার কাছে ফ্লাজেলা থাকে, তবে প্রোক্যারিওটিক ফ্লাজেলা আর ইউক্যারিওটিক ফ্লাজেলার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া ফ্লাজেলা গুলি এবার আমরা এখানে মেইনলি ইউক্যারিওটিক ফ্লাজেলা গঠনটা দেখবো। প্রোক্যারিওটিক ফ্লাজেলা গঠনটা এই চ্যাপ্টারে দেওয়া নেই, তো আমরা দেখতে যাচ্ছি না।
ওকে, ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি ভালো করে অধ্যয়ন করা যায়, তো সেখানে দেখা যায় যে সিলিয়া বা ফ্লাজেলা দুটোই কিন্তু সেল মেমব্রেন দিয়ে আবৃত থাকে। তাহলে সেল মেমব্রেন এক্সটেন্ড আছে কিন্তু, এটা যদি আমার সেল মেমব্রেন, সিলিয়া ফ্লাজেলা এভাবে সেল মেমব্রেনের মধ্যে থাকে। তো সেল মেমব্রেন দিয়ে আবৃত বা কোষ পর্দা দিয়ে আবৃত থাকে, এবং এদের যে একদম কোর হয়, যেটা একদম কেন্দ্রীয় অংশটা, সেই এটা মনে করো একটা ফ্লাজেলা, ফ্লাজেলা যে কেন্দ্রীয় অংশটা হবে, এটা মনে করো কেন্দ্রীয় অংশটা, এই কেন্দ্রীয় অংশ কোর অংশটাকে বলা হয় এক্সোনেম, যার মধ্যে বেশ কিছু অনুনালিকা দীর্ঘ অক্ষের সাথে সমান্তরাল অবস্থান করে। যেখানে আমরা কি দেখতে পাই যে অনেকগুলো এরকম অনুনালিকা রয়েছে এরকম, সেগুলি কি এটা দীর্ঘ অক্ষ, তাই তো? লং অ্যাক্সিস কোনটা? এটা। এই লং অ্যাক্সিসের সঙ্গে প্যারালালি দেখতে পাবো অনেকগুলো অনুনালিকা প্রেজেন্ট কোর বরাবর। ঠিক আছে, এবার কোরের এই গঠনটাকে যদি আমরা আরো ভালোভাবে মাইক্রোস্কোপের মধ্যে দেখি, সেটা কিরকম হবে? তো মনে করে এইটা ফ্লাজেলা রয়েছে, আমি এখান থেকে কেটে এটাকে উপর থেকে দেখছি, তো এরকম দেখতে পাবো এরকম। তো এরকম ভাবে গঠনটা দেখতে ঠিক এরকম দেখতে পাওয়া যায় ইলেকট্রন মাইক্রোস্কোপে। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে এরকম দেখতে পাওয়া যায়, এবং সেটাকে যদি আমরা ডিপিক্ট করি একটা সিমেট্রিক ডায়াগ্রামে, তাহলে এরকম দেখতে পাওয়া যায়। যেখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু পেরিফেরি প্রান্তের দিকে দুটো দুটো করে ডুবলেট রয়েছে না, ডাবলেট, দেখতে পাচ্ছি দুটো দুটো করে জোড়া রয়েছে। আর কেন্দ্রে এক জোড়া রয়েছে, যারা পরস্পরের সঙ্গে এভাবে আহ কানেক্টর দিয়ে যুক্ত, তাই তো? তো এই পেরিফেরাল মাইক্রোটিবিউল গুলোকে, ডুবলেট গুলো, এগুলি একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। এবং এই সেন্ট্রাল, যেটা সেন্ট্রাল, দুটো সেন্ট্রাল মাইক্রোটিবিউল রয়েছে, এটা কিন্তু জোড়ায় নয়, এরা একক, মানে দুটো একা একা অবস্থান করে এবং নিজেদের মধ্যে কানেক্টেড। আর এরা কি দিয়ে আবৃত থাকে? এরা আবৃত থাকে একটা সেন্ট্রাল শীট দিয়ে, এরা আবৃত থাকছে একটা সেন্ট্রাল শীট দিয়ে। এই যে কেন্দ্রীয় একটা আবরণ থাকে, কেন্দ্রীয় আবরণ দিয়ে দুটো আবৃত, এবং এই প্রান্তীয় আকারগুলি এদের সঙ্গে কিভাবে জুড়ে থাকে? রেডিয়াল স্পোক বা ওরিও স্পোক দিয়ে। যেহেতু রেডিয়াস বরাবর থাকে, তাই এদের বলছি আমরা রেডিয়াল স্পোক। ঠিক আছে, ওকে। সো তাহলে এখানে আমরা বলতে পারি যে একজনে আমি যদি আমি ভালো করে লক্ষ্য করি, তো পেরিফেরালে কটা থাকবে? 9টা ডুবলেট, এরকম 9টাই দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা ডুবলেট থাকবে, রেডিয়ালি অ্যারেঞ্জ একদম অরিও বরাবর প্রান্তের দিকে। আর সেন্টারে দুটো থাকে, দুটো আলাদা আলাদা, তাই এদেরকে বলা হয় 9+2 স্ট্রাকচার। ওকে, 9+2 সজ্জা সজ্জা। সেন্ট্রাল টিবিউল গুলো নিজেদের মধ্যে কিভাবে কানেক্টেড থাকে? সেন্ট্রাল একটা টিপ ব্রিজ দিয়ে, এবং এরা কভার থাকে কি দিয়ে? সেন্ট্রাল শীট বা কেন্দ্রীয় আবরণ দিয়ে। ওকে, আর প্রত্যেকটি টিবিউল, প্রত্যেকটি কেন্দ্রীয় অনালিকাগুলি প্রান্তীয় অনালিকার সাথে কিভাবে যুক্ত? না, একটা অডিও স্পোক বা রেডিয়াল স্পোক দিয়ে। তাই টোটাল কটা রেডিয়াল স্পোক থাকবে? তাহলে প্রত্যেকটা যদি ডাবলেট থেকে একটা করে বেরোয়, প্রত্যেকটা ডাবলেট থেকে, তাহলে কতগুলো হবে টোটাল? টোটাল 9 জন, 9টা। ঠিক আছে, আর পেরিফেরাল ডুবলেট গুলো, পরিফেরাল ডাবলেট গুলো যদি দেখো, পরিফেরাল ডাবলেট গুলো এরা নিজেদের মধ্যেও কিন্তু কানেক্টেড, এবং এই নিজেদের মধ্যে কানেকশনের এই মাধ্যমটাকে বলা হয় লিঙ্কার, এটাকে বলা হয় লিঙ্কার। আচ্ছা, তাহলে সিলিয়া এবং ফ্লাজেলা দুটোরই আমরা এটা একজনিয়ামের গঠনটা দেখলাম, একজনিয়াম মানে এই কেন্দ্রীয় অংশটা। এবার এরা কিভাবে, আহ, এরা উৎপত্তি কোথায় হয়? তো উৎপত্তির এই অংশটায় রয়েছে একটা স্ট্রাকচার, যেটা অনেকটা সেন্ট্রিওলের মতো গঠনটা, এবং এটাকে আমরা বলি বেসাল বডি। বেসাল বডির অংশ রয়েছে যার গঠনটা কিসের মতো? সেন্ট্রিওলের মতো। তো নেক্সট আমরা সেন্ট্রিওল থেকে একটু দেখে যাই, চলো। তো সেন্ট্রিওল, বেসিক্যালি সেন্ট্রোজোম হচ্ছে, এবার আমি এর সেন্ট্রোজোমে যখন বলেছিলাম, তখন স্পেসিফিক ফিচার বলেছিলাম যে সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে অবস্থিত, উদ্ভিদ কোষের মধ্যে কোন রকম সেন্ট্রোজোম নেই, তাই তো? এবং সেন্ট্রোজোমের কাজ কি ছিল? সেন্ট্রোজোমের কাজ ছিল কোষের বিভাজনে সাহায্য করা। ওকে, তো সেন্ট্রোজোম হচ্ছে এমন একটা অর্গানেলি যেটা সাধারণত দুটো সিলিন্ড্রিক্যাল, দুটি বেলনাকার গঠন দিয়ে, গঠনের সমন্বয়ে গঠিত, এবং এই দুটো গঠন, বেলনাকার গঠনগুলোকে বলা হয়, এক একটিকে বলা হয় সেন্ট্রিওল। সেন্ট্রিওল, আর দুটো মিলে একসঙ্গে হচ্ছে সেন্ট্রোজোম। ক্লিয়ার? এবার এই সেন্ট্রোজোম গুলির চারিদিকে একটা অনিয়তাকার বস্তু থাকে, যেটা আমরা বলি পেরিসেন্ট্রিওল। এটা যদি সেন্ট্রোজোম হয়, তাহলে সেন্ট্রোজোমের চারিপাশে, এদিকে আশেপাশে দেখতে পাই, আশেপাশে একটা ম্যাটার থাকে, যেটাকে আমরা বলছি অ্যামরফাস সাবস্টেন্স, যেটাকে বলে অনিয়তকার
অনিয়তাকার বস্তু। ওকে, এবার এদের গঠনটা কিরকম, এদের গঠনটা হচ্ছে কাঠ হুইলের মতো। কাঠ হুইল দেখেছি এখন, গরুর চাকার মতো, গরুর চাকা। তো গরুর চাকাতে নটি এরকম কি থাকে, পরিধি বরাবর নটা তন্তু থাকে। 9 ইভেনলি প্লেস পেরিফেরাল ফাইব্রিলস, যেগুলো টিবিউলিন প্রোটিন দিয়ে নির্মিত। এবং প্রত্যেকটা পেরিফেরাল ফাইব্রিল কি হবে, প্রত্যেকটা হচ্ছে ট্রিপলেট। তাহলে ভালো করে যদি গঠনটা লক্ষ্য করি, তাহলে প্রত্যেকটা এরকম ট্রিপলেট, 1 2 3, 1 2 3, 1 2 3, এরকম নটা রয়েছে টোটাল। ঠিক আছে। আর এরা পরস্পরের মধ্যে কিভাবে যুক্ত, লিঙ্কার দিয়ে যুক্ত। আর একদম যে সেন্ট্রাল পার্টটা রয়েছে, কেন্দ্রীয় অংশটা, সেটাকে আমরা বলি হাব। সেটাকে কি বলা হয়, হাব, যেটা একটা প্রোটিন নির্মিত অংশ, সেন্ট্রাল অংশ। আর এই প্রান্তীয় গুলি কেন্দ্রীয় অংশের সাথে কিভাবে যুক্ত, হাবের সঙ্গে কিভাবে যুক্ত, সেগুলো হচ্ছে অডিও স্পোকের মাধ্যমে বা রেডিয়াল স্পোক, সেগুলিও প্রোটিন নির্মিত। তাহলে সেন্ট্রিওলের গঠনটা হচ্ছে একদম বেসাল বডি, বেসাল বডি এবং স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার বা যেটাকে বেম তন্তু বলি, এই বেম তন্তুগুলি কি করে, বেম তন্তু হচ্ছে যখন আমরা কোষ বিভাজন করবো তখন দেখবো যে কিভাবে সেন্ট্রোজোম থেকে এভাবে স্পিন্ডল ফাইবার গুলো বেরিয়ে আসে, এবং স্পিন্ডল ফাইবার গুলো এসে ক্রোমোজোম ডিভিশন এবং মুভমেন্টে হেল্প করে। ঠিক আছে, তো স্পিন্ডল ফাইবার এবং বেসাল বডি যেটা সিলিয়া ফ্ল্যাজেলার, সেটা কিন্তু কোত্থেকে কে ফর্মেশন করে, সেন্ট্রিওল। এই জন্য বেসাল বডি গঠনটা সেন্ট্রিওলের মতোই। ঠিক আছে। Okay, চলো নেক্সট আসছি, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অফ এ কোষ, যে কোনো কোষের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা অংশ, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি, সবার প্রথম 1831-এ রবার্ট ব্রাউন এটা আবিষ্কার করেছিলেন, রবার্ট ব্রাউন। এবং পরবর্তীতে এটাকে আহ ক্ষারীয় রঞ্জক দিয়ে, নিউক্লিয় পদার্থ দিয়ে রঞ্জিত করেন এবং তার নাম দেন ক্রোমাটিন। কে দেন, ফ্লেমিং। ফ্লেমিং পরবর্তীতে দেখেন যে ক্ষারীয় রঞ্জক বা বেসিক ডাই দিয়ে এটাকে রঞ্জিত করা যাচ্ছে। ওকে, এবার ক্ষারীয় রঞ্জক দিয়ে যদি রঞ্জন করে, তো তোমরাই বলো এর নেচারটা, এর প্রকারটা কিরকম হতে পারে। এটা নিশ্চয়ই আম্লিক বা অ্যাসিডিক। অ্যাসিডিক বলেই তো বেসিক ডাই নিয়েছে, রাইট? ওকে, তো তারপরে ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে ভালো করে দেখা গেল, তো এই নিউক্লিয়াসের গঠনটা ঠিক অনেকটা এরকম আসে। তাহলে এখানে যদি গঠনটা আমরা ঠিকভাবে বোঝার চেষ্টা করি, তো একটা ইন্টারফেস নিউক্লিয়াস মানে যখন কোষ কোন রকম বিভাজন করছে না, দুটো বিভাজনের মাঝখানের যে অংশ, অন্তর্বর্তী দশাটা, সেই দশায় এর মধ্যে দেখা যায় যে অনেক নিউক্লিয় প্রোটিন ফাইবার, যেগুলোকে আমরা বলি নিউক্লিয় প্রোটিনের তন্তু, যেগুলোকে আমরা ক্রোমাটিন বলি, সেই ক্রোমাটিন গুলি কি থাকে, ক্রোমাটিন গুলো এক্সটেন্ডেড অবস্থায় থাকে, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এভাবে, পুরোপুরি ভাবে এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। মানে যেগুলোকে বলছি ক্রোমাটিন। আর ক্রোমাটিন বাদে বাকি যে অংশটা, সেই অংশটাকে কি বলা হয়, বাকি যে অংশটা সেটাকে বলা হয় ধাত্র, নিউক্লিয়ার ধাত্র, নিউক্লিয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে। আর একদম কিছু কিছু জায়গা রয়েছে, এক বা একের বেশি অংশ এরকম রয়েছে, যেগুলো একদম স্ফেরিক্যাল। দেখতে পাচ্ছি এখানে একটা স্ফেরিক্যাল অংশ, খুবই ডেন্স, খুবই ঘন একটা স্ফেরিক্যাল অংশ, যেগুলোকে বলা হয় নিউক্লিয়াস। সিঙ্গেল নিউক্লিয়াস, একের বেশি হলে নিউক্লিয়াই। তো ইলেকট্রন মাইক্রোস্কোপিতে এরকম দেখা যায়, এবং তার সঙ্গে আরেকটা জিনিসও দেখা যায়, যে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এই নিউক্লিয়াস গুলো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ, একটা পর্দা দিয়ে আবৃত থাকে। এবং যেগুলি শুধুমাত্র একটা নয়, এখানে দুটো লেয়ার রয়েছে, দুটো প্যারালাল লেয়ার থাকে, দুটো সমান্তরাল লেয়ার থাকে, যাদের মধ্যে স্পেসটা কতটুকু, সেটা হচ্ছে 10 থেকে 50 ন্যানোমিটারের মধ্যে। তাহলে এই অংশটাকে আমরা কি বলবো, পেরি নিউক্লিয়ার স্পেস। তাহলে এই স্থানটাকে কি বলে, এই ফাঁকা স্থানটাকে বলা হয় পেরি নিউক্লিয়ার স্থান, পেরি নিউক্লিয়ার স্থান। ঠিক আছে। ওকে, এবার আমরা জানি যে যে আউটার মেমব্রেনটা রয়েছে, আউটার মেমব্রেনটা কন্টিনিউ হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রূপে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কন্টিনিউ হয়। আউটার মেমব্রেন ইজ রিমেইন কন্টেন্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকে, রাইবোজোম থাকে, সেটা রাফ
প্লাজমিক রেটিকুলামই হয় সাধারণত, তাই তো, অমসৃণ। এবার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে যদি দেখা যায় নিউক্লিয়ার যে মেমব্রেনটা রয়েছে, নিউক্লিয়ার বাইলে, তো কিছু কিছু অংশ রয়েছে যেখানে এরকম ডেফিসিট থাকে। কিছু কিছু অংশ রয়েছে যেখানে নিউক্লিয়ার মেমব্রেন গুলো ছিদ্রযুক্ত হয়, তাই তো। সেখানে তাহলে কি হবে, সেখানে এরকম নিউক্লিয়ার মেমব্রেন গুলো, নিউক্লিয়ার পর্দাগুলো জুড়ে যায় এরকম। এই যে পোর গুলো দেখতে পাচ্ছি, ছিদ্রগুলো দেখতে পাচ্ছি, এই ছিদ্রগুলির নাম কি? নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার ছিদ্র। এবং এর মাধ্যমেই নিউক্লিয়াসের মধ্যে উৎপাদিত বিভিন্ন আরএনএ বা প্রোটিন, যা কিছু সিনথেসিস হচ্ছে, সেগুলি সাইটোপ্লাজমেও যেতে পারে, আবার সাইটোপ্লাজম থেকে কিছু পদার্থ এভাবে নিউক্লিয়াসের মধ্যেও আসতে পারে। তো নর্মালি একটা নিউক্লিয়াসের মধ্যে, সরি, একটা সেলের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে। তবে অনেক এরকম সেলও রয়েছে যেগুলোতে একের বেশি নিউক্লিয়াস রয়েছে। এরকম একটা নাম বলতে পারবে? হ্যাঁ, মাসেল, স্কেলেটাল মাসেল, তাই তো। আবার কিছু এরকম সেলও রয়েছে, কিছু এরকম কোষ আছে যাদের ক্ষেত্রে কোনো রকম নিউক্লিয়াস নেই। তো এরকম একটা উদাহরণ হচ্ছে আহ পরিণত এরিথ্রোসাইট, ম্যাচিওর্ড আরবিসি অফ মেনি ম্যামালস, আমাদের ক্ষেত্রে। এবং ভাস্কুলার প্লান্ট যেগুলো রয়েছে, যে সমস্ত সংবহন কলাতন্ত্র বিশিষ্ট উদ্ভিদ আছে, তাদের সিভ নল, যেটা সিভ টিউব, সিভ টিউবের কোষে কোন রকম, সিভ টিউবে তুমি বলো না, সিভ টিউবে নিউক্লিয়াস কেন থাকে না? সিভ টিউবে নিউক্লিয়াস এই জন্য থাকে না যে নিউক্লিয়াস থাকলে কি হবে, নিউক্লিয়াস থাকলে এই জায়গাটা ভর্তি হয়ে যাবে। তো যাতে বেশি বেশি ফ্রি পাওয়া যায়, জল পরিবহন করতে হবে, রাইট? তো সেই জন্য এখানে নিউক্লিয়াস থাকে না, এবং এর পাশে আরেকটা সেল থাকে যে নিউক্লিয়াস, চার নিউক্লিয়াস এর কাজগুলিকে কন্ট্রোল করে। সেরকম আরবিসি তে নিউক্লিয়াস কেন থাকে না? আরবিসি নিউক্লিয়াস দরকারই নেই না। নিউক্লিয়াস থাকলে বেশি স্পেস থাকতে হবে, নিউক্লিয়াস নেই, তাহলে স্পেসটা অনেক বেশি পাচ্ছে, তাই তো। গ্যাস বাইন্ডিং এর জন্য সারফেস এরিয়া ইনক্রিজ হচ্ছে, এই জন্যই নিউক্লিয়াসকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার নিউক্লিয়াসের ধাত্র যেটা, সেটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজমের দুটো পার্ট থাকে, আমি অলরেডি বলেছি। এক হচ্ছে নিউক্লিওলাস, আর একটা হচ্ছে ক্রোমাটিন। নিউক্লিওলাস কি? নিউক্লিয়াস হচ্ছে একটা গোলাকার অংশ, যেটা নিউপ্লাজমের মধ্যে থাকে, নিউক্লিয়ার প্লাজমের মধ্যে থাকে একটা গোলাকার অংশ, খুবই ঘনত্বযুক্ত। এবং এর কন্টেন্ট গুলো যদি ভালো করে দেখো, তো এরকম একটা নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াস এরকম না যে পর্দা দিয়ে আবৃত, নিউক্লিয়াস এরকম রয়েছে, এখান থেকে কন্টিনিউ হয়তো ক্রোমাটিন গুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো নিউক্লিয়াস একটা ঘন অংশ, তার মানে এরকম যে পর্দার ভিতর। এটা নট আ মেমব্রেন মাউন্টেড স্ট্রাকচার, এটা মনে রাখবো। নিউক্লিয়াস মেমব্রেন মাউন্ট, কিন্তু নিউক্লিওলাস মেমব্রেন মাউন্ট নয়। আর নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিওলাস হচ্ছে সেই সাইডটা যেখানে আরএনএ, রাইবোজোমাল আরএনএ, আর আরএনএ যেটা, সেটার সংশ্লেষ হয়। এবার আহ, যে সমস্ত সেলগুলিতে মনে করো বেশি বেশি পরিমাণে প্রোটিন সিনথেসিস দরকার, তো তাদের ক্ষেত্রে দেখবো বেশি বেশি পরিমাণে নিউক্লিওলাসের সংখ্যা রয়েছে। বেশি বেশি আরআরএনএ প্রয়োজন হবে অবশ্যই। আরআরএনএ গিয়ে তো তারপরে রাইবোজোম গঠন করবে, সেই রাইবোজোম পরে এমআরএনএ কে ট্রান্সলেশন করে সেখান থেকে প্রোডিউস হবে প্রোটিন, তাই তো। তাহলে যে সমস্ত সেলগুলিতে বেশি পরিমাণে প্রোটিনের প্রয়োজন, তাদের ক্ষেত্রে নিউক্লিওলাসের সংখ্যাটাও বেশি। আরেকটা জিনিস এখানে আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে কি দেখছিলাম, ইন্টারফেস বা অন্তর্বর্তী দশা দেখছিলাম নিউক্লিয়াসের। যখন যখন কোন একটা নিউক্লিয়াস ডিভিশন করছিল না, বিভাজন করছিল না, তো তখন কি ছিল, যে ক্রোমোজোম গুলি, ক্রোমাটিন মানে নিউক্লিয় প্রোটিন গুলি এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবং ছড়িয়ে ছিটিয়ে ফাইবার, একটা নেটওয়ার্ক, জালাককা তৈরি করছিল। কিন্তু যখন সেল ডিভিশন হয়, কোষ বিভাজন যখন হয়, কোষ বিভাজনের বিভিন্ন দশায় দেখা যায় যে কিছু স্ট্রাকচার পাওয়া যায় এদের মধ্যে, সেলের মধ্যে, কোষের মধ্যে কিছু স্ট্রাকচার পাওয়া যায়। কি সেগুলি? সেগুলি হচ্ছে এরকম ক্রোমোজোম, তাই তো। ঠিক আছে, কিছু কিছু স্থানে এরকম ক্রোমোজোম দেখা যায়। ক্রোমোজোম তাহলে কি? ক্রোমোজোম হচ্ছে এই ডিএনএ গুলি, যে ডিএনএ গুলো, যে ক্রোমাটিন ম্যাটেরিয়াল যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো নিজেদের মধ্যে কনডেন্স হয়েছে। মনে করো এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবার এরা একসঙ্গে হয়, বুঝতে পারছি, এরা নিজেদের মধ্যে কনডেন্স হয়ে একসাথে অনেকগুলি জায়গায় পিছিয়ে 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 এরকম ক্রোমোজোম টাইপের ডেন্স বডি তৈরি করা হয়। তো ক্রোমাটিন গুলি কি? ক্রোমাটিন হচ্ছে যেখানে ডিএনএ স্ট্রাকচার, এবং ডিএনএ গুলি কার অ্যারাউন্ডে কিছু প্রোটিন রয়েছে, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিনকে সারাউন্ড করে এভাবে পিছিয়ে পিছিয়ে কিছু গঠন তৈরি করেছে।
Okay? এবং কিছু নন প্রোটিনও থাকে এবং আরএনএও থাকে তার সঙ্গে। এবার একটা আমাদের যদি একটা কোষ দেখি, তো একটা একটা কোষের মধ্যে প্রায় 2 মিটার লম্বা ডিএনএ 2 মিটার লম্বা ডিএনএ তন্তু পাওয়া যায়, তাই তো? প্রায় 2 মিটার লং। আর এই 2 মিটার লম্বা ডিএনএটা কিভাবে সজ্জিত থাকে? এই 46 টি ক্রোমোজোমের মধ্যে সজ্জিত হয়ে থাকে এই 2 মিটার লম্বা ডিএনএটা। 2 মিটার বুঝতে পারছো কত লম্বা? সেটা পেঁচিয়ে পেঁচিয়ে একটা কোষের নিউক্লিয়াসের মধ্যে ছড়ে যাবে। তারা বুঝতে পারছো কত হাই ডেন্সিটিতে এদেরকে কনডেনসেশন হতে হয়। ঠিক আছে, ওকে। এবার প্রত্যেকটা ক্রোমোজোম যেটা কখন দেখতে পাওয়া যায়, ইন্টারফেস দশায় কি পাওয়া যাবে না, এটা কোষ বিভাজনের দশাতেই পাওয়া যায়। যে সমস্ত কোষগুলি বিভাজনরত সেই সমস্ত কোষের মধ্যেই পাওয়া যাবে। এবার ভালো করে যদি লক্ষ্য করি, তাদের গঠনটা এরকম দেখা যায়। এদের গঠনের একটা খাঁজ পাওয়া যায়, যেটাকে আমি বলি প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার। আর যেগুলির সাইডে কি থাকে, ডিস্ক আকারের কিছু গঠন থাকে, যেটা হচ্ছে কাইনোটোকর। এবার সেন্ট্রোমিয়ার কি করে, দুটো ক্রোমাটিডকে, ক্রোমোজোমের এই যে দুটো ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিডকে ধরে রাখতে সাহায্য করে সেন্ট্রোমিয়ার। প্রাথমিক যে খাঁজটা, এই দেখো এখানে সেন্ট্রোমিয়ার রয়েছে, এদেরকে কি করছে, এই ক্রোমাটিড গুলো ধরে রাখতে সাহায্য করে। আর এদের চারিদিকে এই যে এদের দুদিকে পার্শ্বভাবে যে ডিস্কের মতো বা চাকতির মতো অংশগুলি, সেগুলো হচ্ছে কাইনেটোকর। ওকে। এবার বেস্ট অন দ্য পজিশন অফ সেন্ট্রোমিয়ার, এবার সেন্ট্রোমিয়ার হতে পারে একদম সেন্টারে থাকবে, বা সেন্টার থেকে একটু সরে গিয়ে, একটু সরে গেল সেন্টার থেকে, এবার অনেকটা টেলের পাশে চলে আসতে পারে, আবার একদম টেলে হতে পারে। তো বেস্ট অন দ্য পজিশন কোথায় রয়েছে, যদি একদম সেন্টারে অবস্থান করে একদম মাঝ বরাবর, তাহলে সেটাকে বলবো কি, মেটাসেন্ট্রিক। মাঝ বরাবর আছে, মেটাসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক হলে মাঝ বরাবর, তাহলে দুটো ইকুয়াল আর্ম পাবো, দুটো সমান দৈর্ঘ্যের ক্রমশ সমান দৈর্ঘ্যের দুটো বাহু পাবো, তাই তো? ইকুয়াল আর্ম পাবো, ইকুয়াল লেন্থ। এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, একটা বড় আর একটা ছোট, তাহলে পি আর কিউ আর্ম দুটো পাওয়া যায় সাব মেটাসেন্ট্রিক। আর দীর্ঘার যে দৈর্ঘ্যে বড় সেটাকে কিউ আর্ম বলে, আর যেটা দৈর্ঘ্য ছোট সেটাকে পি আর্ম বলে। ওকে। আবার এরকম হতে পারে যে একদম একটা আর্ম খুবই ছোট, আর একদম ছোট, আর একটা খুবই বড়, তাহলে সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর একটা এরকম হতে পারে যেখানে সেন্ট্রোমিয়ার একদম প্রান্তের মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে টেলের মধ্যে রয়েছে, তাহলে টেলোসেন্ট্রিক। ঠিক আছে, চলো। আবার কিছু কিছু সময় এরকম হয় যে একটা প্রাথমিক, আমি বললাম প্রাথমিক খাঁজ রয়েছে দুটো ক্রোমাটিডের মাঝখানে, সেটা কেন বললাম সেন্ট্রোমিয়ার, প্রাইমারি কনস্ট্রাকশন। আবার কিছু কিছু সময় এরকম হয়, কিছু ক্রোমোজোম এরকম আছে যেগুলিতে একটা সেকেন্ডারি কনস্ট্রাকশন দেখা যায়। সেকেন্ডারি কনস্ট্রাকশন অর্থাৎ কিছু নির্দিষ্ট অঞ্চল রয়েছে না, গৌণ খাঁজও পাওয়া যায়। যেমন মনে করো এটা একটা ক্রোমোজোম, তো এখানে এরকম এই অংশটা কিন্তু রঞ্জিত হয় না, নন স্টেন্ড পার্ট, মনে রাখবো, নন স্টেন্ড, রঞ্জিত হয় না, অরঞ্জিত একটা পার্ট, অরঞ্জিত গৌণ খাঁজ। ঠিক আছে, তাহলে সেই অরঞ্জিত গৌণ খাঁজগুলিকে, এই গৌণ খাঁজের পরে যেটা অংশ থাকে এরকম প্যাঁচানো, সেই অংশটাকে বলে স্যাটেলাইট। এগুলো সমস্ত ক্রোমোজোমে থাকে না, সাধারণত 19, 20, 21, 22 এই সমস্ত জোড়া ক্রোমোজোমের মধ্যেই দেখতে পাওয়া যায়, তাও সবসময় নয়। ঠিক আছে, চলো লাস্ট, মাইক্রোবডিস। মাইক্রোবডি, মনে রাখবো এখানে একটা জিনিস জরুরি, যে মাইক্রোবডি গুলি মেমব্রেন বাউন্ড, পর্দাবৃত কিছু ছোট ছোট থলির মতো অংশ, যেগুলির মধ্যে বিভিন্ন রকম এনজাইম, তাই তো, বোথ প্লান্ট, উদ্ভিদ এবং প্রাণী দুটোর মধ্যেই থাকে, উদ্ভিদ এবং প্লান্ট দুটোর মধ্যেই থাকে, কিছু উৎসেচক পূর্ণ থলি, পর্দাবৃত, তাই তো? উদাহরণ দেখতে পারো পারক্সিজম, পারক্সিজম। ঠিক আছে, এগুলি। চল, দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টার আমরা ইউক্যারিওটিক কোষে কি কি তাহলে দেখলাম। প্রথমে আমরা ইউক্যারিওটিক কোষে দেখেছি সেল মেমব্রেন, কোষ পর্দা, কোষ পর্দার গঠন সম্পর্কে জেনেছি।
তারপরে আমরা দেখেছি কোষ প্রাচীর সম্পর্কে। এবার কোষ পর্দা যেহেতু দেখেছি, তাহলে কোষ পর্দার সঙ্গে যে সমস্ত অঙ্গাণুগুলি যুক্ত, বিভিন্ন রকম কার্য সমন্বয়ের জন্য যারা যুক্ত, সেই রকম রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, তাই তো, লাইসোজোম, ভ্যাকুওল। আর অন্যদিকে তারপরে রয়েছে দ্বিপদ বিশিষ্ট, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তাই তো। তারপরে ছোট ছোট কিছু অর্গানু, যেমন রাইবোজোম, সাইটোপ্লাজমীয় কঙ্কাল, সিলিয়া ফ্লাজেলা, সেন্ট্রোজোম, যা শুধুমাত্র প্লান্টে থাকে, হ্যাঁ, শুধুমাত্র প্রাণী অর্থাৎ অ্যানিমাল সেলের মধ্যে পাওয়া যায়। লাস্টে আমরা দেখেছি কোষের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, চল এবার আসছি অনুশীলনীতে। বলছি নিজের মধ্যে কোনটা কারেক্ট নয়, নট কারেক্ট, এরকম কিন্তু অনেক সময় কোশ্চেন কনফিউজিং করার জন্য কারেক্ট না লিখে বলবে নট কারেক্ট। এখানে নট কথাটা ইম্পর্টেন্ট। ওকে, তো বলেছে রবার্ট ব্রাউন কোষ আবিষ্কার করেছিলেন, ভুল। রবার্ট হুক আবিষ্কার করেছিলেন, দ্যাট ইজ রং। স্লেডেন সোয়ান ফর্মুলেটেড সেল থিওরি, হ্যাঁ এটা ঠিক। ভেটজ বলেছিল যে কিভাবে, ভেটজ ব্যাখ্যা করেছিলেন যে পূর্বতন কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হয়, এটাও ঠিক। ইউনিসেলুলার অর্গানিজম ক্যারিজ আউট, এককোষী জীবের ক্ষেত্রে সমস্ত কার্যাবলী একটা কোষের মধ্যে সম্পন্ন হয়, এটাও ঠিক। তাহলে অ্যান্সার হবে কোনটা ঠিক নয়? রবার্ট ব্রাউন কোষ আবিষ্কার করেনি। রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেছিল? নিউক্লিয়াস। নতুন কোষের সৃষ্টি হয় থেকে ব্যাকটেরিয়ার সন্ধান প্রক্রিয়ায়, না। রিজেনারেশন অফ ওল্ড সেল, পুরোনো কোষগুলো আবার পুনরুৎপাদন হয়, না। আবার অজীবীয় বস্তু থেকে, না। প্রি এক্সিস্টিং সেল, হ্যাঁ, পূর্বতন কোষগুলি থেকে নতুন কোষের জন্ম হয়। কে বলেছিল এই কথাটা? রুডলফ ভার্চো। ওকে, চল ম্যাচটা খোলাম। কোন গঠনগুলি, কিরকম গঠন, কিছু নাম দেওয়া রয়েছে, তাদের গঠনগুলি ব্যাখ্যা করতে আছে। ক্রিস্টি, ক্রিস্টি কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ায়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা, ইনার মেমব্রেন, সেখানে কিছু রকম ফোল্ডিং টাইপের পাওয়া যায়, তাই তো। তাহলে ক্রিস্টি হচ্ছে ইনফোল্ডিং ইন দ্য মাইটোকন্ড্রিয়া। সিস্টানি, সিস্টানি হচ্ছে সাধারণত ডিস্কের মতো কিছু, কিছু চ্যাপ্টা নলাকৃতি গঠন, কোথায় পাওয়া যায়? এরকম এরকম এরকম, মনে আছে? গলগি অবস্থাতে ছিল, এটা হবে বি। থাইলাকয়েড, থাইলাকয়েড হচ্ছে কিছু চ্যাপ্টা স্টোমার মধ্যে অবস্থিত, কিছু চ্যাপ্টা থলির মতো এরকম টাইপের, যেগুলি একভাবে এরকম করে সজ্জিত হয়ে কি তৈরি করে, পুরো একটা গ্রানা তৈরি করে, এরকম সজ্জিত হয়। প্রত্যেক এক একটাকে বলা হয় থাইলাকয়েড। ওকে, নেক্সট কোয়েশ্চেন, which of the following is correct? এর মধ্যে কোনটি ঠিক, কোনটি সঠিক? যে সব সজীব কোষের মধ্যেই নিউক্লিয়াস থাকে, এটা কি ঠিক? এটা ভুল। কারণ আমরা দেখেছি হিউম্যান আরবিসি, মানব শরীরের লোহিত রক্তকণিকা, তারপর অনেক সমনকলাতন্ত্র বিশিষ্ট উদ্ভিদের শিব কোষের মধ্যে, শিব নলীর মধ্যে, এদের মধ্যে নিউক্লিয়াস অ্যাবসেন্ট, নিউক্লিয়াস অ্যাবসেন্ট, এটা হবে না। অ্যানিমাল এবং প্লান্ট দুটোর কাছে সেল ওয়াল থাকে, না। আমরা জানি সেল ওয়াল ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে শুধুমাত্র প্লান্ট সেল বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে, শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর দেখা যায়, প্লান্ট সেলে, তাহলে এটাও ভুল। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকে না, এটা তো ঠিক কথা। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোন রকম পর্দাবৃত কোষাঙ্গাণু থাকে না, এটা কার মধ্যে থাকে? ইউক্যারিওটের মধ্যে থাকে, এটা ঠিক। অ্যান্সার হয়ে যাবে সি। লাস্ট প্রশ্ন তারা দেখে নি, সেলস দ্য ডি নোভো ফ্রম অ্যাবায়োটিক ম্যাটেরিয়াল, না। বলছে কোষ হচ্ছে জড় পদার্থগুলি থেকে বা অজীবীয় পদার্থ থেকে তৈরি হয়, না। কোষ সবসময় জন্ম নেয় থেকে? পূর্বতন কোষ থেকে, প্রি এক্সিস্টিং সেল থেকে। চলো, তো দেখতে পাচ্ছি সেল থিওরি কতবার জিজ্ঞেস করা হচ্ছে। সেল থিওরি খুবই ইম্পর্টেন্ট, হয়তো খুব কঠিন কিছু নয়, কিন্তু তবুও বারবার এটা জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ আ মেসোজোম ইন আ প্রোক্যারিওটিক সেল? মেসোজোম কি? প্রোক্যারিওটিক কোষে আমরা দেখেছিলাম যে মেসোজোম ছিল, এবং মেসোজোমের কাজ কি? মেনশন দ্য ফাংশন ইট পারফর্মস। চলো দেখি। ওকে, তো মেসোজোম যদি প্রথমে আমি ডেফিনেশন বলতে চাই, সংজ্ঞা, মেসোজোম কি? মেসোজোম হচ্ছে এর যে কোষ পর্দা বা প্লাজমা পর্দা, সেই প্লাজমা পর্দার একটা উপবৃদ্ধি, অন্তবৃদ্ধি। অন্তবৃদ্ধি কেন বলছি? কারণ কোষের ভিতরের দিকে এটা এক্সটেনশন অফ অন্তবৃদ্ধি,
এরকম একটা সেল মেমব্রেন রয়েছে। সেই সেল মেমব্রেন গুলো কি হয়েছে, কিছু জায়গায় এরকম ইনফোল্ডিং হয়ে গেছে, তাই তো। এইটার হয়তো কখনো আহ টিউবের ফর্মে, কখনো ভেসিকেলের ফর্মে থলির মতো, কখনো নলাকার, বা কখনো ল্যামেলা রূপে দেখা যায় যে এরা নিউক্লিয়য়েড যেটা রয়েছে, যে জেনেটিক ম্যাটেরিয়ালটা থাকে নিউক্লিয়ার, নিউক্লিয়ার সঙ্গে অ্যাটাচ থাকে, অন্তর্বৃদ্ধি যেটি নিউক্লিয়য়েডের সঙ্গে সঙ্গে যুক্ত থাকে। নিউক্লিয়াসের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে কি করবে, সে সে নিউক্লিয়াসকে ভাগ করতে সাহায্য করবে। ওই জন্য সেই সমস্ত মেসোজোমকে বলা হয় সেপ্টাল মেসোজোম। আর কিছু মেসোজোম রয়েছে যারা নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত থাকে না, যারা নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত নয় তাদেরকে কি বলবো, ল্যাটারাল, এক্সকিউজ মি, বা পার্শ্ববর্তী মেসোজোম। ওকে, মেসোজোমের কাজ কি? মেসোজোমের কাজ, মেসোজোম যেহেতু অন্তর্বৃদ্ধি, তো অনেক সময় কি করে মেসোজোম সারফেস এরিয়া ইনক্রিজ করে। এবার আমরা দেখলাম যে কিভাবে নিউক্লিয়াস সঙ্গে যুক্ত থাকে, নিউক্লিয়াসকে তাহলে কোষ বিভাজনের সময় সাহায্য করে। তাহলে লিখতে পারি যে কোষের বিভাজনে, বিভাজন, অপত্য ডিএনএ গুলোর বিতরণ, ডিএনএ বিতরণে সাহায্য করে। তারপর কোষ প্রাচীরের নির্মাণে সাহায্য করে, কোষ প্রাচীর নির্মাণে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে যেহেতু সার্ফেস এরিয়া ইনক্রিজ করছে, তাই শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু উৎসেচকের পরিমাণও বৃদ্ধি করে, উৎসেচকের পরিমাণ বৃদ্ধি করে। কিভাবে? না, পৃষ্ঠতল বাড়িয়ে দিয়ে, পৃষ্ঠতল বৃদ্ধি করে। ওকে। এবং কিছু কিছু সময় কি হয়, এদের শরীরে কিছু স্পেসিফিক গঠন, কিছু স্পেশালাইজ গঠন দেখতে পাওয়া যায়, সেগুলোকে আমরা বলি ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর গুলি কাজ কি? ক্রোমাটোফোর কোথায় পাওয়া যায়? সায়ানো ব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, যাদের মধ্যে এরকম ক্রোমাটোফোর টাইপের গঠন পাওয়া যায়। ঠিক আছে, হয়ে গেল। তাহলে ইটস অল অ্যাবাউট মেসোজোম। কটা কাজ লিখলে অনেক। ওকে, নেক্সট কোশ্চেন, হাউ ডু নিউট্রাল সলিউটস মুভ অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন? প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা দিয়ে কিভাবে প্রশম দ্রব্যগুলি চলাচল করে, এবং যেগুলি পোলার বা মেরুস্থ পদার্থ, মেরুস্থ অণু, সেগুলি কিভাবে বাস করে, সেগুলি কি একই পদ্ধতিতে বাস করে নাকি অন্য কোনো, যদি না করে তাহলে সেটা কি? দেখো, তো এখানে মোটামুটি কোষ পর্দা বিভিন্ন রকম চলাচলের মাধ্যমে পরিবহন ব্যবস্থার সম্বন্ধে জানতে চেয়েছে। ওকে, আমরা কি জানি যে যে সমস্ত নিউট্রাল সলিড গুলো রয়েছে, নিউট্রাল, প্রশম, তাছাড়া ক্ষুদ্র অণুগুলি, একদম স্মল, ক্ষুদ্র, আর লিপিড সলিউবল, লিপিড দ্রাব্য, লিপিড সলিউবল, এরা খুব ইজিলি কোষ পর্দার মধ্যে দিয়ে পাস করতে পারে। যদি কোষ পর্দা মেমোরি, কোষ পর্দার মধ্যে দিয়ে খুব ইজিলি এরা বাস করতে পারে। এই তিনটে কিভাবে বাস করে এরা? এরা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে, এদিকে ধরো বেশি কনসেন্ট্রেশন, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে খুব সহজেই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পরিবহন করে। কিন্তু যে সমস্ত, যদি কখনো একটা মনে করো পোলার বা মেরুস্থ একটা অণু চলে আসে, বা জলে দ্রাব্য, জলাকোষ যেগুলোকে বলি, এটা হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক কোন একটা অণু আসলে সেটা কিন্তু এই লিপিড সলিউবল পদার্থের মধ্যে দিতে পারবে না। কেন? কারণ সেক্ষেত্রে আমরা জানি যে পোলার মলিকিউল গুলো লিপিড দিয়ে রিপেলড হয়ে যাবে, তাহলে ওরা তখন পাস করতে পারছে না, তাই তো। তো তখন এদের প্রয়োজন হয় কিছু স্পেশাল বাহকের। তো তখন এই মেমব্রেনের মধ্যে উপস্থিত কিছু প্রোটিন, সেগুলি বাহক প্রোটিন হিসেবে কাজ করে, ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে। এরা বাহক প্রোটিন হিসেবে কাজ করে, এবং এরা সাহায্য করে এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পাস করতে। যদি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, তাহলে এটা একটা ব্যাপন প্রক্রিয়াই হলো। কিন্তু যেহেতু বাহক প্রক্রিয়া সাহায্য করছে, তাই এটা হলো ফ্যাসিলিটেটরি ডিভিশন। এবার যদি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যেত বাহক প্রোটিনের সাহায্যে,
তাহলে সেক্ষেত্রে কম ঘনত্ব বেশি ঘনত্বের দিকে গেলে অবশ্যই এনার্জির প্রয়োজন হবে, তাই তো, শক্তির প্রয়োজন হবে। তাহলে সেই প্রক্রিয়াটিকে বলা হয় সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এর। চলো, বোঝা গেছে দুটোই আশা করছি। নেক্সট হচ্ছে নেম টু সেল অর্গানিক্স। এরকম দুটি কোষ সংখ্যার কথা বলো যেগুলি ডাবল মেমব্রেন দ্বিপর্দা বিশিষ্ট। কি কি সেগুলি? মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ দিস টু অর্গানেলিস? এই দুটো কোষ সংখ্যার কিছু আহ বৈশিষ্ট্য বলো। তাহলে আমরা আগে মাইটোকন্ড্রিয়া দেখে নেবো, তারপরে প্লাস্টিক বলতে মেইনলি ক্লোরোপ্লাস্ট ডিসকাস করেছি আমরা এখানে, তাই তো, ক্লোরোপ্লাস্ট সম্বন্ধে জেনে নেবো। আর এদের ওয়েল লেভেল ডায়াগ্রাম, ডায়াগ্রাম তো রয়েছে অলরেডি এখান থেকে। চলো ডায়াগ্রাম থেকে তুলি, ডায়াগ্রাম থেকে তুলে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলো লেখার চেষ্টা করবো। চলো প্রথমে আসি মাইটোকন্ড্রিয়া। ওকে, তো প্রথমে মাইটোকন্ড্রিয়া সঙ্গে জানি, চলো হয়ে গেল। এখানে ক্যারেক্টারিস্টিক লেখার চেষ্টা করি। ক্যারেক্টারিস্টিক্স অফ মাইটোকন্ড্রিয়ার চারিত্রিক কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি কি বৈশিষ্ট্য হবে? প্রথম, যে দুটো পর্দা থাকে অবশ্যই, যদি ডাবল মেমব্রেন বাউন্ড হয়। দুটো পর্দাতে একটা অন্তঃপর্দা, একটা বহিঃপর্দা থাকে, আর দুটোর মাঝখানের অংশটাকে কি বলে? অন্তর্বর্তী অংশটাকে কি বলে? আন্তঃপর্দা স্থান, ইন্টারমেমব্রেন স্পেস। দুটো পর্দার মাঝখানের অংশকে আন্তঃপর্দা স্থান বলা হয়, ঠিক আছে। এবার এদের ক্যারেক্টার বৈশিষ্ট্য বলো। বৈশিষ্ট্য হচ্ছে মাইটোকন্ড্রিয়া একটা সেমি অটোনমাস বলতে পারো, কারণ মাইটোকন্ড্রিয়ার নিজের ডিএনএ রয়েছে, ঠিক আছে, নিজের ডিএনএ রয়েছে। সেটা কিরকম প্রকৃতির? সার্কুলার। আরএনএ রয়েছে কিছু, প্রোটিন রয়েছে, এবং প্রোটিন সিনথেসিসের জন্য যে সমস্ত মলিকিউল গুলো প্রয়োজন হয় সেগুলো প্রেজেন্ট। এদের নিজের কাছে রাইবোজোম রয়েছে। সেই রাইবোজোমটি কি প্রকৃতির? 70s প্রকৃতির রাইবোজোম। আরেকটা জিনিস কি লিখতে পারি, যে মাইটোকন্ড্রিয়াতে সবাত শোষণ হয়, অ্যারোবিক রেসপিরেশন, ঠিক আছে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তি ঘর বলে, তাই তো। আর সবাত শোষণের মাধ্যমে কি করে? শক্তি উৎপাদন করে, এই জন্য বলা হয় কোষের শক্তি ঘর। চলো নেক্সট, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য বলো। তো প্রথমে ক্লোরোপ্লাস্টের গঠনটা দেখি। ওকে, চলো, দেখতে পাচ্ছি এখানে একটা বহিঃপর্দা, একটা অন্তঃপর্দা, এই মেমব্রেন যুক্ত থলিগুলি যেখানে বলছি থাইলাকয়েড, আর এরকম থাইলাকয়েড গুলি সজ্জিত হয়ে তৈরি করছে গ্রানাম। অনেকগুলিকে একসঙ্গে গ্রানা বলা হয়। আর বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে স্ট্রোমা, ধাত্র। আর দুটো গ্রানার মধ্যের যে অংশগুলি যেটা কানেক্ট করছে যে থাইলাকয়েড গুলি, সেগুলো যেহেতু স্ট্রোমার মধ্যে উপস্থিত, তাই এদেরকে বলা হয় স্ট্রোমা ল্যামিন। ওকে, এবার এদের বৈশিষ্ট্য বলো। বৈশিষ্ট্য হচ্ছে যে এরা কোথায় পাওয়া যায়? প্লান্ট ইউগ্লিনয়েডে। এদের কাছে কিছু রঞ্জক থাকে, ঠিক আছে, সেই রঞ্জকগুলোর জন্য এরা রং দেখায়, তাই তো। এদের নিজের ডিএনএ আছে, প্রোটিন সংশ্লেষের জন্য মেশিনারি উপস্থিত, নিজের প্রোটিন নিজে সিনথেসিস করতে পারে এরা। এদের কাছেও রাইবোজোম রয়েছে 70s প্রকৃতির। এদের কাছে কিছু মেমব্রেন, সরি, পর্দাবৃত থলির মতো অংশ রয়েছে, যেগুলোকে আমরা বলি থাইলাকয়েড। আর এই থাইলাকয়েড গুলি সজ্জিত হয়ে তৈরি করে গ্রানা। এছাড়াও স্ট্রোমা ল্যামেলিও রয়েছে, যেগুলি দুটো থাইলাকয়েড গ্রানাকে কানেক্ট করে, ইন্টারগ্রানাল বলতে পারো ল্যামেলি, ঠিক আছে। ওকে, চলো। আর কাজ কি? এদের কাজ হচ্ছে এই গ্রানাগুলির মধ্যে কিছু রঞ্জক থাকে, যেগুলি লাইট এনার্জিকে, সূর্যালোকের যে শক্তিটা, আলোক শক্তি, সেটাকে ট্র্যাপ করতে সাহায্য করে, সেটাকে ধরতে সাহায্য, মানে সূর্যের যে আলোটা এলো সেটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে হবে। তো সারা সংশ্লেষের প্রক্রিয়া কি হয়? সূর্যের যে আলোটা আসে সেই আলোর মাধ্যমে খাদ্য সঞ্চয়, মানে সেই শক্তিটা কেমিক্যাল বন্ড রূপে, এই বন্ড রূপটা, বন্ড ফরম্যাট চেঞ্জ হয়। তো এই প্রথম কাজটা কোথায় হচ্ছে? যেখানে সূর্যালোকের আবদ্ধীকরণ হচ্ছে, সেই সূর্যালোকের আবদ্ধীকরণটা কোথায় হয়? এই ক্লোরোপ্লাস্টের মধ্যে হয়ে থাকে। এটা একটা সেমি অটোনমাস অর্গান,
যার মধ্যে নিজের ডিএনএ রয়েছে, যার নিজের আরএনএ, প্রোটিন সিনথেসিস মেশিনারি, যার নিজের রাইবোজোম রয়েছে যেটা 70s প্রকৃতির। ঠিক আছে, চলো। ওকে, নেক্সট। হাউ দিস ইজ ক্লিয়ার। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ প্রোক্যারিওট সেল? প্রোক্যারিওট সেলের ক্যারেক্টারিস্টিক গুলো বলো। প্রোক্যারিওট সেলের ক্যারেক্টারিস্টিক, তাহলে সেই প্রথম আসবে এখানে যে এদের কাছে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলই নেই। চলো লিখেই ফেলি। ওকে, প্রথম হচ্ছে, হ্যাঁ প্রথম হচ্ছে নিউক্লিয়াসটা নেবো, তাই তো। এদের একটা নগ্ন নিউক্লিয়াস পাওয়া যায়, নগ্ন নিউক্লিয়াস। এটা কিন্তু প্রোক্যারিওট সেলে কোষ লিখছে, ঠিক আছে। প্রোক্যারিওট কোষের বৈশিষ্ট্য, নগ্ন নিউক্লিয়াস যেগুলোকে আমরা বলছি নিউক্লিয়েড, কোন রকম নিউক্লিয়ার পর্দা নেই, নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত, পর্দাবৃত কোষীয় অঙ্গাণু অনুপস্থিত, কোনো কোষ অঙ্গাণুর পর্দাবৃত নয়। এছাড়াও এদের, হ্যাঁ তবে এদের কাছে সাইটোপ্লাজম রয়েছে, যেটা ইউক্যারিওটিক কোষের মতোই, সাইটোপ্লাজম অর্ধতরল প্রকৃতির। রাইবোজোম আছে, যেটা 70s প্রকৃতির। এছাড়া এদের কাছে কোষ প্রাচীর রয়েছে, যেটা সুরক্ষা এবং শেপ মেনটেন করতে, অর্থাৎ আকৃতি বজায় রাখতে সাহায্য করে। আর এদের এছাড়া এদের কাছে কিছু এক্সট্রা সেলুলার ডিএনএ থাকে, এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ থাকে, এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ যেগুলো প্লাজমিড রূপে থাকে। এই প্লাজমিড কিছু কিছু শারীরিক বৈশিষ্ট্য, যেমন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, তাই তো, এই সমস্ত জিনিসগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো, প্রোক্যারিওট। নেক্সট আসছি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে মাল্টিসেল অর্গানিজম হ্যাভ ডিভিশন অফ লিভার। আমরা যে বলি যে মাইক্রোসেলুলার মাল্টিসেলুলার মানে বহুকোষী প্রাণীদের, বহুকোষী জীবদের ক্ষেত্রে কোষগুলির মধ্যে কি দেখা যায়, শ্রমের বিভাজন। কিভাবে ব্যাখ্যা করো। তো আমরা বলতে পারি যে, দেখো আমরা জানি যে একটা ইউনিসেলুলার অর্গানিজমে একটি মাত্রই কোষই রয়েছে, যেটা কোষের সমস্ত রকম, অল এসেনশিয়াল, সমস্ত রকম নিত্য, যত রকম প্রয়োজনীয় এবং অত্যাবশ্যক কার্যাবলী রয়েছে সেগুলি কে করে, সমস্ত কিছু সেই একটা কোষই করে থাকে। কিন্তু বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে, মাল্টি সেলুলারদের ক্ষেত্রে একের বেশি সেল রয়েছে, মোর দেন ওয়ান সেল, একের বেশি, তাই তো, বহু মিলিয়ন। সেগুলো হয়তো কেউ কলা রূপে, কলাগুলি হয়তো অঙ্গতন্ত্র রূপে সজ্জিত রয়েছে। এবার এদের মধ্যে কি দেখা যায়, যে এদের মধ্যে বিভিন্ন কোষগুলি মনে করে এভাবে সজ্জিত রয়েছে একটা কলার মধ্যে। তো এদের মধ্যে শ্রমের বিভাজন জরুরি, কারণ শ্রমের বিভাজন হলেই তাহলে বিভিন্ন কোষ বিভিন্ন রকম স্পেসিফিক স্পেসিফিক কাজ করছে, কেউ মিকা সিক্রেট করছে, কেউ বাইকার্বনেট, কেউ HCl, তো এভাবে তো হচ্ছে। তো বিভিন্ন কোষগুলি নিজেদের নিজেদের মতো কাজ করে, যার ফলে কোষ, যাতে কি হয়, ডিফারেন্ট ফাংশন ক্যারি আউট করা যায়, যার ফলে এফিসিয়েন্সি এবং হায়ার সার্ভাইভাল রেট হয়। এটা করার জন্য এদের মধ্যে শ্রম বিভাজন দেখা যায়। বোঝা গেছে? চলো, তাহলে তো বেসিক ইউনিট অফ লাইফ। কোষ হচ্ছে কোন একটা জীবনের একদম গঠনগত, কার্যগত এবং সব থেকে যেটাকে মৌলিক একক, তাই তো, জীবনের মৌল একক, সেটা সংক্ষেপে আলোচনা করব। তো আমরা জানি যে হ্যাঁ, অনেকগুলি জায়গা রয়েছে, যেমন আহ এটাতে আমি কোন জিনিসটা ব্যাখ্যা করবো, যে হ্যাঁ একটা ইউনিসেলুলার অর্গানিজম, ইউনিসেলুলার অর্গানিজমের মধ্যে একটাই কোষ থাকে, যে একটা কোষ হচ্ছে দুটো জিনিস, এক তার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স রয়েছে, স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে, এবং কোষের সমস্ত অত্যাবশ্যক কার্যাবলী করতে সক্ষম।
এই দুটো ফিচার হয় বলেই তাহলে এখান থেকে বোঝা যায় যে কোষই হচ্ছে প্রত্যেকটা জীবের একদম মূল একক। সেই কোষগুলি সজ্জিত হয়ে পরে কলা, অঙ্গতন্ত্র তৈরি করে। ঠিক আছে। এবং তার মধ্যে কোষে কি দেখা যায়, শ্রমের বিভাজন দেখা যায়, ডিভিশন অফ লেবার। নেক্সট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ নিউক্লিয়ার পোর? নিউক্লিয়ার পোর হচ্ছে বলছিলাম নিউক্লিয়াসের অনেক জায়গা রয়েছে যেখানে দুটো নিউক্লিয়ার মেমব্রেন গুলি একে অপরের সঙ্গে ফিউজ হয়ে যায়, সেগুলো হচ্ছে নিউক্লিয়ার পোর। এবং এদের কাজ কি? এদের কাজ হচ্ছে কোষ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত আরএনএ এবং প্রোটিন যেগুলো তৈরি হচ্ছে বা সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত প্রোটিন হচ্ছে সেগুলি নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম অথবা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের দিকে চলাচলে সাহায্য করে। আরো কিছু ফাংশন আছে, চলো একটু ডিটেল ডিসকাস করি। নিউক্লিয়ার কোষ, নিউক্লিয়ার ছিদ্র, ঠিক আছে। নিউক্লিয়ার ছিদ্র হচ্ছে অনেক জায়গায় এখন দেখতে, এটা না একটু ভালো করে হ্যাঁ, দেখো অনেক এরকম জায়গা রয়েছে যেখানে দুটো নিউক্লিয়াসের দুটো পর্দা রয়েছে, অন্তঃপর্দা বহিঃপর্দা, দুটো ফিউজ হয়ে যায়, নিজেদের মধ্যে ফিউজ হয়ে যায়। ফলে এরকম অনেক ছেদ তৈরি হয়, ছিদ্র তৈরি হয়, যেগুলো বলছে নিউক্লিয়ার পোর। এদের কাজ কি তাহলে? এক হচ্ছে এই যে বললাম মুভমেন্ট অফ, এখানে বিভিন্ন রকম যে আরএনএ প্রোটিন যেগুলো সিনথেসিস হলো সেগুলো নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে, অথবা সাইটোপ্লাজমের মধ্যে যদি কিছু প্রোটিন বা কিছু এনজাইম থাকে সেগুলিও সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের মধ্যে চলাচল বা পরিবহনের কাজটা করে। পরিবহনের মাধ্যম, পরিবহনের মাধ্যমে এটা একটা মিডিয়া যার মাধ্যমে নিউক্লিয়াসের মধ্যে সে এন্ট্রি করতে পারবে। সেকেন্ড পয়েন্ট কি, যে এই ছিদ্রগুলির মাধ্যমে সবসময় ট্রান্সপোর্ট হয় বলেই এদের মধ্যে কি বলে একটা রয়েছে, এরা কন্ট্রোল করতে পারে কি পাস করবে কি পাস করবে না। তো তার মাধ্যমে এরা নিউক্লিয়াসের আকারটা কি, নিউক্লিয়াসের আকার সেটাকে বজায় রাখতে সাহায্য করে। এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো লিখলে অনেক, তিনটে লিখলে অনেক, ঠিক আছে। পরিবহন মাধ্যম, নিউক্লিয়াসের শেপে সাহায্য করে। হ্যাঁ, রেসপিরেটরি বাস্ট সম্বন্ধে একটা ডিসকাস আছে কিন্তু সেটা এখানে জরুরি না, না লিখলেও চলবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ইজ, লাইসোজোম এবং ভ্যাকুওল দুটোই এন্ডোমেমব্রেন স্ট্রাকচারের অন্তর্ভুক্ত, কিন্তু তবুও তারা নিজেদের কাজে আলাদা রকম কাজ দেখায়। সেগুলি কিভাবে? দেখো, আমরা জানি এন্ডোমেমব্রেন সিস্টেমের কাজ কি। এন্ডোমেমব্রেন সিস্টেম অন্তঃপর্দা তন্ত্রের কাজই হচ্ছে কোন একটা পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন। নিউক্লিয়াস থেকে যেটা তৈরি হলো সেখান থেকে সেটাকে, সেই প্রোটিন গুলো আসলো, তৈরি হলো এন্ডোপ্লাজমিক দিয়ে, তারপর সেটা প্যাকেজিং করছে গলগি বডি, তাই তো। এবার লাইসোজোম, ভ্যাকুওল এরা কিভাবে আলাদা? যে লাইসোজোমের মধ্যে কিছু এনজাইম থাকে যারা কি করতে পারে, কোষকে খেয়ে ফেলতে পারে, তাই তো। তো লাইসোজোম হচ্ছে সুইসাইডাল ব্যাগ হিসেবেও কাজ করে। আর ভ্যাকুয়ালের মধ্যে কি জানি আমরা, ভ্যাকুয়ালের মধ্যে বিভিন্ন রকম ফুড, তাই তো, ওয়েস্ট ম্যাটেরিয়াল, বর্জ্য পদার্থগুলি, খাদ্য, অনেক সময় গ্যাস, এগুলো সঞ্চয় হয়ে থাকে। তো এরা যেমন অন্তঃপর্দার মাধ্যমের মধ্যে কাজ করছে, তেমনি তার সঙ্গে সঙ্গে নিজেদেরও কিছু কাজ রয়েছে। অন্তঃপর্দা তন্ত্রের মেইন কাজ হচ্ছে ট্রান্সপোর্ট অফ ম্যাটেরিয়াল, ট্রান্সপোর্ট ফ্রম ওয়ান প্লেস টু আদার, ওয়ান পার্ট টু অ্যানাদার পার্ট। তার থেকে এই দুটো ভাবে লাইসোজোম এবং ভ্যাকুয়াল আলাদা। এদের গঠন সম্বন্ধে বলো তো, নিউক্লিয়াস আর সেন্ট্রোজোম আই হোপ তোমরা বলতে পারবে। সেন্ট্রোজোমের সেই কাঠ হুইল মডেলটা, আর নিউক্লিয়াসের ক্ষেত্রে যে গঠনটা দেওয়া রয়েছে, নিউক্লিয়ার পোর, তার সঙ্গে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ঠিক আছে। এই দুটো ডায়াগ্রাম আই হোপ তোমরা আঁকতে পারবে। লাস্ট আমি যে করতে চাইছি সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। হোয়াট ইজ সেন্ট্রোমিয়ার? সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের মধ্যে উপস্থিত প্রাথমিক খাঁজ, তাই তো। এবং এই পজিশনের উপর বেসিস করে সেন্ট্রোজোমকে, ক্রোমোজোমকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। আমি একটু আগে ডিসকাস করেছিলাম, আবার বলে দিচ্ছি। যদি একদম কেন্দ্র বরাবর থাকে তাহলে সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক। সেক্ষেত্রে আমি দুটো ইকুয়াল আর্ম বা সমদৈর্ঘ্যের দুটো বাহু পাবো। আবার কিছু রয়েছে যেখানে কেন্দ্রের থেকে একটু দূরে থাকে, সেটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক।
কখনো রয়েছে যে একদম একটা অনেক বড় দৈর্ঘ্যের, আর একটা খুবই ছোট দৈর্ঘ্যের, একদম ছোট দৈর্ঘ্যের, তাহলে সেটা হয়ে যায় অ্যাক্রোসেন্ট্রিক। আর এক সময় যদি কিছু হয় একদম প্রান্তের মধ্যে থাকে, তাহলে সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। একদম প্রান্তে থাকে, টেলের মধ্যে থাকে, তাই টেলোসেন্ট্রিক। এদের গঠনের বেসিসে এবার যদি ভালো করে দেখো, এটা দেখতে কিরকম লাগছে, এটা বিভিন্ন রকম এরকম আছে, এবার যদি এরকম দেখতে পারি, এরকম দেখতে পারি, তো এটাকে ভি শেপড বলা হয়, ভি শেপড ক্রোমোজোম। এটাকে যদি দেখি, এটা অনেকটা যে এল মতো লাগছে, right? একটা বড় একটা ছোট, এল শেপড বলে এটাকে। এটা অনেক বড় একটা ছোট, তো এটা জে শেপড বলে। আর এটা একদম সেন্টারে এরকম থাকে, আই, আই শেপ। এরকম হচ্ছে বিভিন্ন শেপের বেসিসে, তাই তো, বিভিন্ন বাইরে থেকে দেখতে কি রকম লাগছে তার বেসিসেও সেন্ট্রাল ক্রোমোজোম গুলিকে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, সেটা, দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে, যদি প্রথমে চেষ্টা করো পুরো চ্যাপ্টারটাকে এনসিআরটি থেকে রিড করার, তারপর অনুশীলনী চ্যাপ্টার গুলি, অনুশীলনী থেকে, যেমন নিউক্লিয়াসের গঠন, তো এগুলো বোর্ডে আসতে পারে, নিউক্লিয়াসের গঠন থেকে কোয়েশ্চেন। ঠিক আছে, নিউক্লিয়ার পর্দা ছিদ্র নিয়ে যেমন ডিসকাস করলো, সেরকম নিউক্লিয়ার পর্দা নিয়ে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, জিজ্ঞেস করতে পারে মাইটোকন্ড্রিয়ার দ্বি পর্দা দিয়ে জিজ্ঞেস করতে পারে, ক্রিস্টি সম্বন্ধে লেখো, থাইলাকয়েড সম্বন্ধে লেখো, স্ট্রোমা ম্যামোরিয়াল সম্বন্ধে লেখো। তবে নিটের ক্ষেত্রে মনে রাখবো, নিটের ক্ষেত্রে স্পেসিফিক কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করা। এমসিকিউ দেখলাম উইচ ইজ নট কারেক্ট এরকম দিয়ে দিল, ম্যাচ দা কলাম, কোষ তত্ত্ব সম্বন্ধে কোয়েশ্চেন। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার, আই হোপ ইটস ক্লিয়ার। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, আশা করছি বুঝতে পেরেছি। ঠিক আছে, অল দ্য বেস্ট।